আপনার মেয়ের নাম আর বয়সটা বলুন তো ম্যাডাম। আসলে কি জানেন তো, এভাবে তো আর চিকিৎসা সম্ভব নয়। রোগীকে সামনে বসিয়ে কথা বলার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। যে কোনো কঠিন রোগের নানান রকম চিকিৎসা তো আছেই, কিন্তু সব থেকে বড় চিকিৎসা হচ্ছে তাকে মানসিকভাবে স্ট্রং করে তোলা। একজন রোগী যদি মেন্টালি খুব পজিটিভ আর শক্ত থাকতে পারেন, তাহলে অনেক রোগকেই জয় করা সম্ভব। হ্যাঁ ডাক্তারবাবু, বুঝতে পারছি। ওর নাম ঐশী। ওর বয়স এই সবে 22 পেরিয়ে 23। ক্লাস 3-তে প্রথম আঁকাআঁকি শুরু করেছিল। এখন আর্ট কলেজে পড়ে। সারাদিন শুধু ক্যানভাস আর রং নিয়ে থাকে। বাহ, একজন শিল্পী। তাহলে ওর চোখে ও নিজের জীবনটা তো একেবারে অন্যরকম রঙে দেখে। কিন্তু দেখুন, এমআরআই রিপোর্ট আর বায়োপসি দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে ঐশীর গ্রেড 3 অ্যাস্ট্রোসাইটোমা ধরা পড়েছে। এটা একটা ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার। তবে এখনই ভেঙে পড়বেন না প্লিজ। ডাক্তারবাবু, ও তো কিছু বুঝতেই দিচ্ছে না। হাসছে, গল্প বলছে, বলে মা আমি মরতে চাই না, ওষুধ না খেয়েই বাঁচতে চাই। আমি কি করব বলুন তো? বড় চিন্তায় পড়েছি তো, চোখের সামনে এভাবে। আমি বুঝতে পারছি। আসলে কি জানেন তো, আপনার মেয়ে বুঝে গেছে ও অসুস্থ, তবে সে বাঁচতে চায়, মরতে নয়। এটাই আমাদের বড় সম্বল ম্যাডাম। অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড 3 মানে হচ্ছে টিউমারটা আগ্রাসী। তবে অপারেশন, রেডিওথেরাপি আর কেমোথেরাপি, এই 3টে ধাপ মেনে চললে অনেক ক্ষেত্রেই টিউমার রিগ্রেশন করে। সার্ভাইভাল রেট কম হলেও লড়াইটা কিন্তু অসম্ভব নয়। কিন্তু ও তো বলে ওষুধে আর যন্ত্রণায় বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই রঙে, ছবিতে, গল্পে। আমি কি করে ওকে বোঝাই? সুস্থ হওয়ার জন্য তো একটা ঠিকঠাক চিকিৎসার দরকার। আসলে কি জানেন তো, আমরা অনেক সময় ভুল করে ধরে নিই চিকিৎসা মানেই ভোগান্তি। কিন্তু আপনি কি জানেন, এখনকার টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এমনকি প্রোটন বিম থেরাপি সবই এমনভাবে তৈরি যাতে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এবং রোগী মানসিকভাবে স্থির থাকতে পারেন। এমনকি চিকিৎসার যন্ত্রণাও অনেক কম। আপনি ওকে দেখলে বুঝবেন, ওর ভিতরে একরকম প্রাণবন্ত আলো আছে ডাক্তারবাবু। আমি শুধু চাই যতটুকু দিনও বাঁচবে সে যেন নিজের মতো করে বাঁচে। ঠিক বলেছেন। ওর জীবন আর চিকিৎসা, এই দুটোকে পাশাপাশি চলতে দিতে হবে। আমরা চেষ্টা করব ওর যন্ত্রণা যেন ওর সৃষ্টিশীলতাকে ছাপিয়ে না যায়। আর তাছাড়া আমাদের নিজস্ব টিম আছে, যারা শুধু শরীর নয়, মনেরও যত্ন নেয়। তাহলে সত্যি কি কিছু আশা আছে? আশা তো ওর নিজের মধ্যেই আছে ম্যাডাম। আপনি শুধু ওর হাতটুকু ধরে রাখুন, আমরা লড়ব। আপনি, আমি, ঐশী, সবাই মিলে। আর মনে রাখবেন, ক্যান্সার মানেই কিন্তু শেষ নয়। অনেকে ফিরে এসেছেন, ও পারবে। যদি আমরা ওকে ওর মতো থাকতে দিই তাহলেই সম্ভব। আচ্ছা, আজই ঐশীর সঙ্গে একটু দেখা করতে পারলে ভালো হতো। আমি চিকিৎসার কিছু খুঁটিনাটি বিষয় ওকে ওর মতো করেই বোঝাতাম। কারণ কিছু কিছু যুদ্ধ একা লড়া যায় না, তাই ওকে তো আমাদের পাশে থাকতেই হবে। আসলে আজ তো ওর একটা আর্ট এক্সিবিশন চলছে একাডেমি অফ ফাইন আর্টসের আর্ট গ্যালারিতে। আজকে তো ও বাড়িতে নেই, বাড়ি ফিরতে হয়তো রাত হবে। একেই শরীরের এই অবস্থা, তার উপর সারা দিন অনিয়ম। আজকে কিভাবে সম্ভব বলুন তো ডাক্তারবাবু? ও আচ্ছা, একাডেমি অফ ফাইন আর্টস, ঠিক আছে। না হয় আজ আমি নিজেই গিয়ে দেখা করব একবার। আজকে বিকেলের দিকে চেম্বারের প্রেশারও খুব একটা নেই। আশা করছি দুপুরের দিকে কাজ হয়ে যাবে। আর এমনিতেও আজকে সন্ধ্যের দিকটা আমার চেম্বার বন্ধ, তাই যদি সম্ভব হয় একবার বিকেলের দিকেই চলে যাব। সরাসরি ঐশীর সঙ্গে গিয়ে দেখা করব।
তবে এ ব্যাপারে দয়া করে আপনি ওকে কিছু জানাবেন না। আমি আমার মতো মুভ করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আজকাল পেশাদারিত্বের যুগে এমনভাবে কজনই বা ভাবতে পারেন। আপনি শুধু আমার মেয়েটাকে... প্লিজ, আপনি একদম চিন্তা করবেন না। আমরা সবাই আছি ওর জন্য। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। গ্রীষ্মের দাবদাহ কমে অবশেষে একটু একটু বৃষ্টির দেখা মিলছে। তাই এমন একটা বর্ষণমুখর মঙ্গলবারের দুপুরবেলায় ভালোবাসার মরশুমের গল্প আর তার সঙ্গে জানলার কাঁচের বাইরে বৃষ্টি পড়ার শব্দ, আমার মনে হয় একটা দারুণ কম্বিনেশন হতে পারে। তাই চলো চটপট কথা বলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। তবে শুরু করার আগে আরও একবার মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের নতুন ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা সাবস্ক্রাইব করেছো তো? কি বললে, লিংক পাওনি? তাহলে ডেসক্রিপশন বক্সে দেখে নিও, লিংক দিয়ে রেখেছি। প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি সেখানে। চটপট সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো এবার শুরু করি আজকের গল্প। আজকের গল্প যে জন আছে নির্জনে। গল্পের লেখক আমি প্রীতম। গল্প পাঠে রোজকার মতো তোমাদের সঙ্গে রয়েছে অন্তরা, আর গল্পের অন্যান্য চরিত্রে অন্তরার সঙ্গে রয়েছে চৈতালি এবং আমি তোমাদের বন্ধু প্রীতম। চলো শুরু করা যাক আজকের গল্প। ডক্টর শুভ্র সেন এতক্ষণ যার সঙ্গে রমা দেবী কথাবার্তা বলছিলেন, তার একটা ছোট্ট পরিচয় তো দিয়ে রাখা প্রয়োজন, তাই না? না না, ডাক্তার বললেই যেরকম একটা ভারী ভারী চেহারা, বিজ্ঞ বিজ্ঞ ব্যাপার, ঠিক যে ধরনের ইমেজটা আমাদের সামনে আসে তেমনটা কিন্তু শুভ্রর প্রসঙ্গে ভাবার কিছু নেই। শুভ্র সবে মাত্র বছর 5-এর MBBS জার্নি, তারপর 1 বছরের হাউস স্টাফশিপ এবং বছর 2-এর MD ডিগ্রি কমপ্লিট করে এখন অঙ্কোলজিতে স্পেশালাইজেশন করছে। বয়স মেরে কেটে 28 বছর। এক সময়ের তুখোড় স্টুডেন্ট, ক্লাসে কবিতা আবৃত্তির জন্য যথেষ্ট নাম ডাকছিল, আর সঙ্গে স্কুল কিংবা কলেজের ওয়াল ম্যাগাজিন অথবা বিভিন্ন রকমের পত্রপত্রিকায় লেখালেখির হাত পাকিয়েছে সেই ছোটবেলা থেকে। এখনো ডাক্তারির পাশাপাশি টুকটাক লেখালেখির চর্চাটা চালিয়ে যায় সে। এক সময় তো ডাক্তার নয়, বরং কবি হতে চেয়েছিল শুভ্র, কিন্তু ওই মধ্যবিত্ত বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে কবিটা আর হওয়া হয়নি। তবে কবিত্বটা থেকে গেছে রন্ধ্রে রন্ধ্রে। ক্যান্সার নিয়ে পড়াশোনা করার সূত্রেই ক্যান্সার পেশেন্ট নিয়ে পড়ে থাকতে হয় সারাদিন। মৃত্যুকে প্রতিদিন খুব কাছ থেকে দেখতে পায় ও, আবার অনেককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতেও পারে। জীবন মৃত্যুর এই খেলা দেখতে দেখতে জীবনের অভিজ্ঞতাগুলো বড় বেশি করে দৃঢ় হয়ে ওঠে। আর টেবিলের অপর প্রান্তে ভীষণ বিচলিত যে ভদ্রমহিলাকে দেখতে পেলেন, উনি হলেন রমা দেবী। রমা দেবী সাধারণ ছাপোষা মধ্যবিত্ত বাড়ির 4-5টা সাধারণ মায়েদের মতোই মা, কিন্তু তফাৎ তো একটা আছেই। ওনার মেয়ে ঐশী আপাতত ক্যান্সার আক্রান্ত, কিন্তু সমস্যা এখানে, ঐশী আপাদ মস্তক শিল্পী মানুষ, ছবি আঁকে, আর্ট কলেজে পড়াশোনা করে, সেসব তো আপনারা কথোপকথন শুনেই বুঝতে পেরেছেন। কিন্তু সমস্যা হচ্ছে ঐশী যে নিজে ক্যান্সার আক্রান্ত তা ঐশী জানলেও চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তার এতটুকু খেয়াল নেই।
কারণ সে বিনা চিকিৎসায় নিজের শরীরের উপর কেমোথেরাপি, ওষুধ এই সমস্ত কিছু প্রয়োগ ব্যতীত আর 5টা সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে বাঁচে সেভাবেই বাঁচতে চায়। কিন্তু ও জানে যে সময় ওর হাতে বেশ কম। যদি পৃথিবীতে টিকে থাকতে হয় আরও বেশ কিছুটা দিন, তাহলে ওকে এই সমস্ত কৃত্রিম পদ্ধতির সাহায্য নিতেই হবে। কিন্তু তা সত্ত্বেও অল্প দিনের জন্য হলেও প্রাণ খুলে বাঁচতে হবে, এমনটাই বিশ্বাস করে ঐশী। তাই ডাক্তার, বদ্যি, ট্রিটমেন্ট সব থেকে যতটা দূরে থাকা যায় ততটাই দূরে থাকে। কিন্তু রমা দেবী মায়ের মন, তাই তিনি ছুটে বেড়ান শহরের অলি গলি আর খুঁজে বেড়ান মেয়েকে সুস্থ করার উপায়। অবশেষে সন্ধান মেলে ডক্টর শুভ্র সেনের। এই ডক্টর শুভ্র সেনের রোগীদের সঙ্গে ঠিক রোগ সংক্রান্ত কথোপকথন আর ধারাবাহিক নিয়ম অনুযায়ী প্রেসক্রিপশন লিখে দেওয়া এইটুকুই সম্পর্ক নয়, বরং উনি রোগী নয়, রোগীর মনের গভীরে ঢুকতে চান। কারণ বিশ্বাস করেন শুভ্র যে একটা রোগীকে শারীরিকভাবে সারিয়ে তুলতে গেলে তাকে মানসিকভাবে কতটা শক্ত করে তুলতে হয়। একটা রোগী যদি মানসিকভাবে ভীষণ রকম পজিটিভ থাকে, তাহলে কোনো কোনো সময় দুরারোগ্য ব্যাধিও খুব চটজলদি সেরে যায়। আর সেক্ষেত্রে ঐশীর কেসটা একেবারে এক্সেপশনাল। অতএব এক্ষেত্রে ঐশীকে সুস্থ করার লক্ষ্যে এক ধাপ এগোলো শুভ্র নিজেই। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। গ্রীষ্মের দাবদাহ কমে অবশেষে একটু একটু বৃষ্টির দেখা মিলছে। তাই এমন একটা বর্ষণমুখর মঙ্গলবারের দুপুরবেলায় ভালোবাসার মরশুমের গল্প আর তার সঙ্গে জানলার কাঁচের বাইরে বৃষ্টি পড়ার শব্দ, আমার মনে হয় একটা দারুণ কম্বিনেশন হতে পারে। তাই চলো চটপট কথা বলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। তবে শুরু করার আগে আরও একবার মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের নতুন ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা সাবস্ক্রাইব করেছো তো? কি বললে, লিংক পাওনি? তাহলে ডেসক্রিপশন বক্সে দেখে নিও, লিংক দিয়ে রেখেছি। প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি সেখানে। চটপট সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো এবার শুরু করি আজকের গল্প। আজকের গল্প যে জন আছে নির্জনে। গল্পের লেখক আমি প্রীতম। গল্প পাঠে রোজকার মতো তোমাদের সঙ্গে রয়েছে অন্তরা, আর গল্পের অন্যান্য চরিত্রে অন্তরার সঙ্গে রয়েছে চৈতালি এবং আমি তোমাদের বন্ধু প্রীতম। চলো শুরু করা যাক আজকের গল্প। যে আসে না তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, কথাটার গভীরত্ব অনেক। একটা ছবির মধ্যে দিয়ে এমন একটা কথা বলে দেওয়া একেবারে যা তা ব্যাপার তো নয়। ছবিটা কথা বলছে বুঝি? নিশ্চয়ই ছবিরা কথা বলে, তবে সব কথা কানে শোনা যায় না। কিছু ছবি চোখ দিয়েই শুনতে হয়। এত সূক্ষ্ম কথা অথচ ভীষণ অনুভূতি নিয়ে বললেন। আপনি নিজে কি কবিতা লেখেন নাকি মনোবিদ? কোনোটাই না, ডাক্তার। মানুষের শরীরের ব্যথা বোঝার চেষ্টা করি, তবে কিছু কিছু ব্যথা চোখে পড়ে, ওষুধে ধরে না। ও ডাক্তার, ছবির মধ্যে যদি ব্যথা খুঁজে পান তাহলে আপনি চোখ ভালো ব্যবহার করতে শিখেছেন, আর সেটাই স্বাভাবিক। একজন ডাক্তার মানে তার সমস্ত ইন্দ্রিয় সক্রিয় থাকবে। এ আর এমন আশ্চর্যের কথা কি বলুন? ব্যথা তো আপনারই রঙে, আপনারই তুলিতে। বাই দ্য ওয়ে, আপনি, ইফ আই এম নট রং, ঐশী, তাই তো? আপনি নাম জানলেন কি করে? খুব সিম্পল। ওই যে ওই পাশে কার্নিশের নিচে যে অ্যানাউন্সমেন্ট বোর্ডটা রয়েছে, ওখানেই তো আপনার নাম লেখা রয়েছে। আপনার ছবির মতোই অচেনা অথচ একদম পরিচিত। নমস্কার,
আমি শুভ্র, ডাক্তার শুভ্র সেন। আপনি কি সব রোগীর সঙ্গে এমন কবির মতো করেই কথা বলেন? সব রোগী না, শুধু যারা রোগ নয়, জীবন আঁকে তাদের সঙ্গে। জীবন আঁকতে গেলেই কিন্তু অনেকে বলে পাগল। এই ছবিটা আঁকার সময় আমার বন্ধুরা বলেছিল, এত দুঃখ আঁকছিস কেন? আমি বলেছিলাম, কারণ দুঃখ চাইলেই কথা বলে, আনন্দ চুপচাপ থাকে। এটাই শিল্পীর চোখ। আপনি জানেন, আমি প্রতিদিন ক্যান্সার রোগীদের দেখি। অনেকে হার মানেন, অনেকে লড়েন, কিন্তু যারা শিল্পী মন নিয়ে আসেন তারা একা লড়াই করেন না। তাদের ভেতরে একরকম আলো থাকে। আপনি কি জানেন সে কথা? তাই নাকি? তাহলে আপনি এখানে কি শিল্পী খুঁজতে এসেছেন না রোগী? আসলে দুটোই। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমি বরং একটু অন্য ছবিগুলো দেখি। অবশ্যই, তবে যাওয়ার আগে একটা কথা বলবেন? নিশ্চয়ই, বলুন না। আপনার প্রিয় রং কোনটা? নীল। মানে নীল বলতে যা বুঝি, গভীর, শান্ত, কিন্তু ভিতরে অনেকটা কথা জমে থাকে। তাহলে আপনি আমার পরের ছবির এক্সিবিশনটা অবশ্যই দেখতে আসবেন। ওটাও কিন্তু নীল নিয়ে। তাই বুঝি? অবশ্যই, আমি অপেক্ষা করব। খুব বেশি অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই, হয়তো আগামী সপ্তাহেই এক্সিবিশনটা হবে। কারণ আমার হাতে আবার সময় বড় কম, বড্ড তাড়ায় আছি আমি। আচ্ছা, বুঝলাম। আসলে আমিও না আজ বেশ তাড়ায় আছি। তবে আজ চলি, খুব তাড়াতাড়ি দেখা হবে এমনটাই আশা রাখছি। একদম শিওর। এক মিনিট, আপনাকে জানাবার মাধ্যমটা জানা গেলে ভালো হতো। কোনো মেইল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার? ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নিয়ে নিন। 9836। প্রথমবারের জন্য ঐশীর সঙ্গে পরিচয়টা হওয়ার পর শুভ্র বেশ আশাবাদী। এমন একটা শিল্পী সত্তাকে কোনোভাবেই অচিরে ঝরে পড়তে দেওয়া যায় না। জীবনটা যতটাই কঠিন হোক, সেটাকে সহজভাবে সমাধানের মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আর সেই আনন্দটুকু যেদিন এই মেয়েটা ফিল করতে পারবে, সেদিন বাঁচার তাগিদটাও ওর অনেকটা বেড়ে যাবে। এমন বিশ্বাসেই প্রথম আলাপের পর শুভ্র ফিরে এলো বাড়িতে। শুভ্র জানত ঐশীর দিক থেকে নিশ্চয়ই রেসপন্স আসবে, আর তা যে ভুল ভাবত না তার প্রমাণ মিলল ঠিক দিন দুয়েক পর। মোবাইলের মেসেজ স্ক্রিনের নোটিফিকেশনটা দপ করে উঠল। ডাক্তারবাবু, আপনি কি এখনো নীল ভালোবাসেন? নীল তো আমার ছোটবেলার প্রেম। তবে আপনার তুলির নীল নতুন করে প্রেমে পড়তে বাধ্য করবে নাকি বলুন তো? আহা, আপনি তাহলে মজা করতেও পারেন। ভাবছিলাম আপনি শুধু স্টেথোস্কোপ নিয়ে সিরিয়াস মুখে রোগীদের ততোধিক সিরিয়াস ভঙ্গিতে রোগের সিরিয়াসনেস বোঝাতেই ব্যস্ত থাকেন, কিন্তু সিরিয়াসলি আপনি ভীষণ মজাদার মানুষও। না না, সিরিয়াসলি বলছি। মাঝে মাঝে শব্দ নিয়েও খেলি। তবে আপনি যেভাবে রং নিয়ে খেলেন, তাতে তো আমি গো হারা হেরে যাব মনে হচ্ছে। আপনি এক্সিবিশনে আমার ছবির সামনে দাঁড়িয়ে যেভাবে তাকিয়েছিলেন, বুঝেছিলাম আপনি রং বুঝতে পারেন। আপনার জন্য একটা সুখবর আছে। এইবার কি আবার কোনো চোখে জল আনা শিরোনাম? না রে বাবা, এবার নীল নিয়ে এক্সিবিশন। থিম নীল রং ছিল ভীষণ প্রিয়। আগামী শুক্রবার বাইপাসের ধারের সুর অ্যান্ড ক্যানভাস গ্যালারিতে। আপনার আশা চাই কিন্তু। নীল রং ছিল ভীষণ প্রিয়? ছিল মানে তো পাস্ট টেন্স। তার মানে কোনো বেদনাদায়ক টুইস্ট আছে নিশ্চয়ই। যেতেই হবে। তবে এইবার আর শুধু দর্শক হয়ে নয়, আপনাকে গাইড করব আমি। প্রতিটা ছবির পেছনের গল্পগুলো শোনাবো, শুনবেন? তাতে তো আপনি ধরা পড়ে যাবেন।
আপনি কতটা গভীর, আবার আমি আরো বিপদে পড়ে যাব। বিপদ মানে? আপনার প্রতি দুর্বল হয়ে পড়া। ইতিমধ্যেই রং, কথা আর হাসিতে বেশ ঝড় তুলেছেন। আপনাকে তো বলেছিলাম ডাক্তারদের একটু সাবধানে মেশা উচিত। তারা গম্ভীর হলেও হৃদয় নিয়ে খেলা খেলে কিন্তু। আর আপনি তো দেখছি শুধু হৃদয়ই নয়, হৃদয়ের সঙ্গে সঙ্গে মনটাকেও বন্দি করে ফেলছেন। এইসব বললে কিন্তু আপনি সিরিয়াসলি কবিতার প্র্যাকটিস করছেন ভেবে বসবো। আপনার হিউমার আমার খুব পছন্দ হয়েছে, আর তাই একটা দাবি রয়েছে। ওই দিন আমার এক্সিবিশনের পর বসছে কবিতা পাঠের আসর। সেখানে আপনাকে একটা কবিতা পাঠ করতেই হবে, আর সেটাই হবে সেদিনকার বিশেষ আকর্ষণ। এই কিন্তু ভারী বিপদে ফেললেন আমাকে। আমি ওসব কবিতা টবিতা কিছুই পারি না। আর তাছাড়া আমার হিউমার আপনি পছন্দ করছেন, আর আমি আপনার ছায়া আঁকা চোখগুলো ভুলতে পারছি না। আসলে আপনি শুধু ছবি আঁকেন না জানেন, আপনি থেরাপিও দেন। থেরাপি মানে ছবি দেখে আমি কাউকে ভালো ফিল করাতে পারি? মানে আপনিও সেটা বোধ করছেন? হ্যাঁ, অনেকটা। এত রোগ, এত মৃত্যু দেখি, মাঝে মাঝে ভাবি জীবন আসলেই কত ছোট। আপনার ছবিগুলো দেখলে মনে হয় ছোট হলেও জীবনটা ভারী সুন্দর। এই কথাটা শুনে আমি আজ আর কিছু বলবো না। শুধু এটুকু বলি, যদি শুক্রবার আপনি না আসেন আমি ধরে নেব আপনার এই কথাগুলো সব মিথ্যে। ঠিক সময়ে পৌঁছে যাব নীল রঙের সামনে, আপনার গল্প শোনার অপেক্ষায়। অবশ্যই। মনে আছে তো, আমার হাতে কিন্তু সময় কম, বড্ড তাড়ায় থাকি আমি। ঐশীর সঙ্গে সম্পর্কের গভীরতাটা আরও একটু পোক্ত করতে হবে। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমাদের শুভ্রবাবু মাত্র একদিনের আলাপে ঐশীর প্রেমে পড়েছে, এ কথা বলা বোধহয় খুব একটা বাড়াবাড়ি হবে না। আর অন্যদিকে ঐশীরও যে শুভ্রকে ভালো লাগেনি এমনটা কিন্তু নয়। ইমপ্রেসিভ, বুদ্ধিদীপ্ত একজন মানুষকে সংবেদনশীল, ব্যক্তিত্বপূর্ণ একজন শিল্পীর যে মনে ধরবে এ তো খুব স্বাভাবিক। কর্মব্যস্ততা থেকে বেশ কিছুটা সময় বাঁচিয়ে সঠিক সময়ে শুভ্র পৌঁছে যায় শহরের প্রান্তে বাইপাসের ধারের ছোট্ট আর্ট গ্যালারিতে, যেখানে আজ নীল রং নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে। চেম্বার বন্ধ করে বেরোনোর কিছুক্ষণ আগেই হঠাৎ হাজির রমা দেবী। আরে ম্যাডাম, আসুন আসুন, বসুন। ডাক্তারবাবু, আমার মেয়েটার রিপোর্টগুলো নিয়ে এসেছিলাম। ওর অবস্থা এখন কি দাঁড়িয়েছে সেটা জানতেই আসা। বুঝতেই তো পারছেন, মায়ের মন, চিন্তায় দু চোখের পাতা এক করতে পারি না রাত্রে। কোন দিকে যে যাচ্ছে বিষয়টা কিছুই বুঝতে পারছি না। রিপোর্টগুলো আমি খুঁটিয়ে দেখেছি। ওর কেসটা একদম সাধারণ নয়। বিশেষ করে ওর মতো একজন অনুভবী আর্টিস্টের ক্ষেত্রে কিছু বিষয় একটু আলাদা করে ভাবতে তো হয়ই। আমি জানি ওর বাঁচার সম্ভাবনা খুব কম, কিন্তু ও নিজে তো কিছুই জানে না, জানতে চায়ও না। ছবি আঁকায় মগ্ন থাকে সারাক্ষণ। আপনি বলেছিলেন ধীরে ধীরে ওর সঙ্গে একটু আলাপ জমাবেন আপনি, আর তারপর সুযোগ বুঝে। হ্যাঁ, আমিও সেটাই করছি। আসলে আপনার মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে এক্সিবিশনের দিন। ওর আঁকা একটা ছবির সামনে দাঁড়িয়েছিলাম, তখনই কথা শুরু। সত্যি? ও তো কিছুই বলেনি। হয়তো ও এ ব্যাপারটা নিজের মধ্যেই রাখতে চেয়েছে। ও হয়তো বিষয়টা নিয়ে অতটা সিরিয়াসলি কিছু ভাবেনি। গতকাল মেসেজও করেছিল, বাইপাসের ধারে একটা আর্ট গ্যালারিতে ওর নীল নিয়ে একটা থিম এক্সিবিশন রয়েছে। আজই আমন্ত্রণ করেছে আমায়। মানে আপনি এখন ওর বন্ধু হিসেবে পরিচিত? সেটাই এখন সবচেয়ে জরুরি। ও যে ধরনের মানুষ, যার অনুভূতি তীব্র কিন্তু সহজে ভাগ করে না, তার সঙ্গে বন্ধুত্বই হলো একমাত্র পথ। আমি চাই ওর আমার প্রতি একটা ভরসা তৈরি হোক।
তখনই আমি ধীরে ধীরে ওকে বোঝাতে পারবো তার শরীরকে নিয়ে কিছু গুরুতর কথা বলা দরকার। ডাক্তারবাবু, আমি সত্যিই কৃতজ্ঞ। আপনি শুধু একজন চিকিৎসক নন, একজন সহানুভূতিশীল মানুষ। আসলে ম্যাডাম, ওদের মতো রোগীদের বাঁচিয়ে রাখা শুধু ওষুধে সম্ভব নয়। আগেই বলেছিলাম, মানসিক শক্তি এটাই সব থেকে বড় মেডিসিন। যদি আমি ওর বিশ্বাস অর্জন করতে পারি, তবে সে নিজে থেকেই চিকিৎসার প্রয়োজনে মন খুলে কথা বলবে। আপনার মতো একজন মানুষ পাশে থাকলে আমার মেয়েটার জন্য শেষ দিনগুলোও সুন্দর হবে। না না না, আমরা এখনো শেষ কথাটা বলবো না ম্যাডাম। আপনি জানেন তো, আমি প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হই, কিন্তু মাঝে মধ্যে কিছু মানুষ দেখা যায় কিভাবে জীবন তাদের বেছে নেয়। ও সবচেয়ে শক্ত মানুষ, কিন্তু জানেন, ভিতরে ভিতরে ও আসলে ভীষণ ভয় পায়। হ্যাঁ, আসলে ওর ভয়টাকেই জয় করতে হবে। তার জন্যই আমি একটু স্লো বাট স্টেডি মুভ নিতে চাইছি। আপনি চিন্তা করবেন না, আমি আমার মতো করে কাজ করছি। রমা দেবী চলে যেতে এই টেবিলের উপরটা একটু গোছগাছ করে রাখলো শুভ্র। স্টেথোস্কোপের ভারটা আজ খানিকক্ষণের জন্য রিলিজ করবে। পরিবর্তে গায়ে চাপিয়ে নেবে একটা নীল রঙের পাঞ্জাবি, আর সঙ্গে একটা মানানসই জিন্স। নিজের লেখা কবিতার ডায়েরিটা আজ সঙ্গে নেবে, প্রেসক্রিপশনের প্যাডের বদলে। নিজেকে সামান্য তৈরি করে রওনা দেবে গ্যালারির উদ্দেশ্যে। ডাক্তারবাবু, আপনি এসেছেন? আমার তো ধারণা ছিল আজ নাও আসতে পারেন। যদি কেউ এভাবে নীল রং নিয়ে এমন এক্সপেরিমেন্ট করেন, সেখানে তো একবারের জন্য আসতেই হবে। তাহলে আপনি পুরো এক্সিবিশনটা ঘুরে দেখে কি বুঝলেন? সে অনেক কিছুই মনে হলো। অনেক না বলা কথা এই পেন্টিংগুলো বলে দিতে পারে। নীলটা বিষাদেরও নয়, অতল গম্ভীরতাও না। এ যেন একটা শান্ত অভিমান, একটা না বলা ভালোবাসা চোখের ভিতরে জমে থাকা। আপনি তো কবির মতো কথা বলছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আজকে তো আপনাকে কবিতা বলতে হবে। এ বড় বিড়ম্বনা, জানেন তো। আসলে আপনাদের এত বড় বড় সব শিল্পীদের মাঝে আমি একেবারে বেমানান। এখানে এরকম কবিতা বলবো বড্ড অকওয়ার্ড লাগছে। অকওয়ার্ড হওয়ার কিচ্ছু নেই। মানছি অনেক শিল্পীরা রয়েছেন, কিন্তু যিনি জীবন দেখেছেন, মৃত্যু দেখেছেন এত কাছ থেকে, তার অভিজ্ঞতা, তার অনুভূতিগুলো কোনো অংশে কম কিছু তো নয়। তাই আপনি যা বলবেন বা যা পাঠ করবেন, সেটা খুব অন্তর থেকেই করবেন, আমার বিশ্বাস। চেষ্টা করব। আপনার ছবি দেখে কয়েকটা কথা মনে হচ্ছে, জানেন। আমার ছবি দেখে? হ্যাঁ, ওই যে একটা ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকা মেয়ে, যার চোখে শুধু নীল আলো এসে পড়ছে, আর মেয়েটা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রয়েছে, মুখটা দেখা যাচ্ছে না। আমি দেখেছি সে চোখে অপেক্ষা। আসলে ওই ছবিটার একটা মেসেজও রয়েছে। যে অপেক্ষা করে তার চোখ কখনো মিথ্যে বলে না। ঠিক তাই, যে ফিরে আসে না তাকে আমি রেখে দিই নীলের ভিতরে। যার হাত ধরা যায় না তাকে ছুঁয়ে ফেলি শব্দে। আপনার শব্দগুলো এক ধরনের গাম্ভীর্যতা রাখে, কিন্তু আপনি খুব সংবেদনশীল শুভ্র। আর আপনি আমার চোখের ভাষা পড়তে পারেন, এটাই আমার ভয়, জানেন তো। ভয় না, সেটা ভাগ্য। আপনি যেভাবে রোগীদের পড়েন, তেমন কাউকে যদি আপনার চোখ পড়ে, সে পালাতে পারবে না। আপনিও পালাতে পারেননি। পালাইনি তো, বরং এক ধরনের আশ্রয় পেয়েছি। আপনি আমাকে প্রশ্ন করেন না, শুধু বোঝেন। আর আপনি বলেন না, শুধু আঁকেন, অথচ আমি সব বুঝতে পারি। তাহলে আপনি বলুন,
আজকের সন্ধেটা কি আঁকবে আমার মনে? হ্যাঁ, একটা সন্ধে যেখানে নীল রঙের মধ্যে আমি একজন মানুষকে প্রথম স্পষ্ট করে দেখছি, যার হাসির আড়ালেও একটা কষ্ট আছে, অথচ সেই কষ্টটা কাউকে দায়ী করে না। আপনার কথায় আমার ছবি কাঁদে, আর আপনার ছবিতে আমি আমার কথাদের খুঁজে পাই। আপনি যখন আজ কবিতা পড়বেন আমি গ্যালারির কোণ থেকে শুনব। ঠিক তখন একবার তাকাবেন তো আমার দিকে? তখন আমি তাকাবো না, বরং আমি অনুভব করব, কারণ আমি জানি আপনি থাকবেন। তবুও আমি অপেক্ষা করব, একবার তাকাবেন। পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী এক্সিবিশনের শেষে বসল কবিতার আসর। উঠতি লেখক থেকে শুরু করে দু একজন নামকরা কবি সাহিত্যিকদের ভিড়ে শুভ্রর নিজেকে বড় বেমানান মনে হচ্ছিল। তবু জীবন থেকে নেওয়া অভিজ্ঞতার উপর ভর করা কিছু লেখাকে সম্বল করে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে নিজেকে খানিকটা উজাড় করে দিয়েছিল কিছুক্ষণের জন্য, আর তাতেই স্তব্ধ হয়ে গিয়েছিল অডিয়েন্স। তবে ডাক্তারবাবু সব থেকে বেশি ঘায়েল করতে পেরেছেন ঐশীকে। শুভ্র, আপনি তো একেবারে মঞ্চ কাঁপিয়ে দিলেন। কবিতা নয়, মনে হচ্ছিল কেউ একজোড়া চোখ দিয়ে ভেতরটা পড়ে ফেলছে। আপনার ছবিগুলো না থাকলে কবিতাগুলো এভাবে জন্মাতো না। তাহলে তো আমরা বেশ ভালো একটা টিম, একজন আঁকে একজন লেখে। হঠাৎ করে ঐশীর মুখটা ফ্যাকাশে হয়ে আসে, ও একটু কাঁপতে থাকে, একটা ক্যানভাসের পাশে হাত রেখে দাঁড়াতে চেষ্টা করে। ঐশী, আপনি আপনি ঠিক আছেন? আমার আসলে মাথাটা একটু ঘুরছে। ও কিছু নয়, মাঝে মাঝে এমন হয়। দেখি দেখি, কাঁধটা ধরুন, আস্তে আস্তে। শুভ্র ঐশীর কাঁধে হাত রাখে, সঙ্গে সঙ্গে পাশের বেঞ্চে বসিয়ে দেয় শুভ্র। আশেপাশের মানুষ একটু উৎকণ্ঠা নিয়ে তাকায়, কিন্তু শুভ্র ইশারায় জানিয়ে দেয় সব ঠিক আছে। ঐশী, আপনি আগে কখনো বলেছিলেন যে আপনি সুস্থ আছেন, কিন্তু এটা কিন্তু সাধারণ মাথা ঘোরা নয়। আমি ডাক্তার, বুঝতে পারছি। আমি ভাবিনি আজ এটা হবে। এত সুন্দর একটা সন্ধ্যা ছিল আজ। তাই বলে আপনি আমায় সত্যিটা লুকোবেন? আমাকে? শুভ্র, আমার ব্রেনে একটা গ্লিওব্লাস্টোমা আছে, গ্রেড 3। অপারেশন সম্ভব নয়, রেডিওথেরাপি চলছে, আর খুব বেশি সময় নেই। মুহূর্তটা হঠাৎ করে কেমন যেন বদলে যায়, শব্দ থেমে যায় চারপাশের। শুভ্রর চোখে একটা অস্বাভাবিক দৃষ্টি, কিন্তু পরক্ষণেই আবার শান্ত, দৃঢ় কণ্ঠেও বলে ওঠে, তাহলে এবার আমার কথা শোনো। আমি শুধু ডাক্তার নই, একজন বন্ধু, একজন এমন মানুষ যে তোমাকে ভালোবাসে। তুমি তুমি কি বললে? হ্যাঁ ঐশী, তুমি জানো না সেই কবে থেকে তোমার ছবির, তোমার হাসির পিছনের কষ্ট, তোমার চুপ করে থাকা সব অনুভব করতে পারি আমি। একটা দিনের প্রতীক্ষা করতাম, যেদিন তুমি বলবে আমার পাশে থাকো। কিন্তু তুমি জানো আমি আমি কতটুকু সময়? জানি, কিন্তু সময় দিয়ে ভালোবাসা মাপা যায় না। আমি যদি জানতাম কাল তুমি থাকবে না, তাও আজ তোমার সঙ্গে থাকতাম। আর আমি চিকিৎসা করা এখনো ছেড়ে দিইনি ঐশী। আমি প্রতিদিন মৃত্যুর মুখে হাসি ফিরিয়ে আনার চেষ্টা করি। এবার সেই লড়াইটা তোমার জন্য। আমি কাউকে কাছে আনতে চাইনি, মায়েরও ভয় ছিল, কিন্তু তুমি একমাত্র মানুষ যাকে দেখলে আমি ভয় পাই না। তোমার ভয়, তোমার ক্লান্তি, তোমার অসহায়তা
আমি ভাগ করে নিতে চাই। তুমি বলেছিলে একদিন কাউকে একা রেখে যেও না। আমি বলছি তুমি একা যাচ্ছ না, যতদিন থাকবে আমি আছি। ঐশী হালকা কাঁপা হাতে শুভ্রর হাত ধরে। তুমি জানো, এই প্রথম আমি সত্যি ভরসা পেলাম। তাহলে এবার থেকে আমরা, মানে তুমি, আমি আর এই নীল রং লড়বো একসঙ্গে। একটা অসম লড়াইয়ে নেমে পড়লেও শুভ্রর সম্বল শুধুমাত্র ঐশীর ভালোবাসা আর ওর মনের জোর। বাঁচার প্রবল ইচ্ছে, কিন্তু জানে এই ইচ্ছের কোনো দাম নেই, কারণ ওই যে ওর হাতে সময় বড়ই কম। তবে শেষ পর্যন্ত চেষ্টা তো করে যেতেই হবে। স্ক্যান থেকে শুরু করে প্রয়োজনীয় নানান রকম শারীরিক টেস্ট শুরু হয়ে গেল শুভ্রর তত্ত্বাবধানে। প্রথম ধাপের চিকিৎসা শুরু, তবে ছবি আঁকা চলতেই থাকলো। তাই শুভ্র নিজের পরিচিত বন্ধুর নার্সিংহোমে পার্সোনাল কেবিনে ক্যানভাস, তুলি, রং সবকিছুর ব্যবস্থা করেই রেখেছে ঐশীর বেডের পাশে। নিয়মিত মেডিকেল চেক আপ এবং শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নজরে রাখছে শুভ্র। সকলেই মিরাকেলের আশায় দিন গুনছেন, আর এদিকে দিন দিন আরও বেশি করে নিস্তেজ হয়ে পড়ছে মেয়েটা। তুমি জানো শুভ্র, যতবার ঘুম ভেঙে দেখি তুমি পাশে বসে আছো, মনে হয় সব ঠিক আছে। আর কতদিন এসব বলতে হবে? সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তুমি ডাক্তার শুভ্র, আমারই ডাক্তার, ভালো করেই জানো সব ঠিক হবে না। আমার জানা আর আমার চাওয়া, এই দুটো এখন একে অপরের বিরোধী হয়ে গেছে। আমি মরতে চাই না শুভ্র, কিন্তু আমি জানি মৃত্যু আসছে। দিনে দিনে শরীরটা বুঝিয়ে দিচ্ছে। তুমি হার মানছো না ঐশী। এই লড়াইটা আমি একা লড়ছি না, তুমিও কিন্তু আমার সঙ্গে লড়ছো। এই লড়াইয়ে সময়ের কাছে হার মেনেই যাচ্ছি আমরা। জানো শুভ্র, আগে রং ছিল আমার জীবনের ভাষা, এখন প্রতিটা রং শুধু তোমার চোখেই দেখতে পাই। তুমি জানো, কদিন আগে এক রোগীকে হেরে যেতে দেখেছিলাম, কিন্তু তার চোখে মুখে ছিল একটা অদম্য বাঁচার ইচ্ছে। কিন্তু কোনোভাবেই আমি তাকে শেষ রক্ষা করতে পারলাম না। কিন্তু ঐশী, তোমাকে আমি হারতে দেব না, কোনোভাবেই না। তুমি হেরে যেতে পারো না। তোমার চোখের দিকে তাকালেই তো সাহস পায় মনটা, কিন্তু শরীরটা এখন আমার কথা শুনছে না। প্রতিদিন একটু একটু করে আমি নিজেকে হারিয়ে ফেলছি। আমি তোমার জন্য আরো সময় চাই, একটা জীবন চাই যেখানে তুমি আর আমি সকালবেলা একসঙ্গে ঘুম ভাঙবে আমাদের, কফি খাবো, আমি অফিস যাব আর তুমি তোমার নতুন ক্যানভাসে রং মাখাবে। জানো শুভ্র, সময় আর স্বপ্ন দুটোই আমাদের কাছে কম পড়ে গেছে। তোমার মতো কাউকে আমি আগে কখনো দেখিনি জানো। তুমি শুধু একজন ডাক্তার না, তুমি আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। ঐশী, তুমি আমার কাছে শুধু একজন রোগী নও, তুমি আমার অস্তিত্বের ভিতরে ঢুকে গেছো। আমি ডাক্তার শুভ্র থেকে মানুষ শুভ্রয় পরিণত হয়েছি, শুধুমাত্র তোমার জন্য। তাহলে একটা শেষ অনুরোধ রাখতে পারো? কি বলো? আমাদের একটা ছবি তোলো। আমি তোমার পাশে বসে ক্লান্ত হলেও এক টুকরো জীবন ধরে রাখতে চাই ছবিতে, যেন আমার চলে যাওয়ার পরও তুমি কোনো এক সময় আমরা একসাথে ছিলাম মনে রাখতে পারো। এই আবার কি কথাবার্তা? আচ্ছা, একটা ছবি তো, তবে একটা শর্তে। কি শর্ত? ছবিটা শুধু স্মৃতি হয়ে থাকবে না, এটা একটা প্রতিজ্ঞা হবে তোমার জন্য, তোমার অসমাপ্ত ছবির জন্য। আমি লড়াই চালিয়ে যাব প্রতিদিন, যতদিন বাঁচি। তুমি কবি হয়ে যাচ্ছ শুভ্র। ডাক্তারের চেয়ে কবিতার দিকেই মন দাও এবার। হেসে ফেলে শুভ্র। পকেট থেকে মোবাইল বের করে,
সেলফি মোড সেট করে। ঐশী ক্লান্ত মুখে হালকা হেসে মাথা রাখে শুভ্রর কাঁধে। এক মুহূর্তের জন্য যেন সময় স্থির হয়ে থাকে। ক্যামেরা ক্লিক করে বন্দি করে ফেলে এই মুহূর্তটা। এই ছবিটা তোমার ডেস্কে রেখো, আর যদি কোনো রোগী হার মানতে চায় ওকে দেখিও এই ছবিটা। বলো, ভালোবাসা কখনো হেরে যায় না। অবশেষে এলো সেই বিশেষ দিন। আজ ঐশীর অস্ত্রোপচার। কোনো একটা মিরাকেলের আশায় সকাল থেকে নিজের অস্থিরতাটাকে দমিয়ে রেখেছে শুভ্র। হয়তো আর কিছু মুহূর্ত পরেই আসবে খবর। নার্সিংহোমের করিডোরে আর 5টা সাধারণ মানুষের মতো নিজের উত্তেজনাটা খানিকটা প্রশমন করে এদিক ওদিক হাঁটাচলা করতে শুরু করলো ও। বারবার চোখ পড়ে যাচ্ছে অপারেশন থিয়েটারের দিকে। না না, এত জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষকে সুস্থ করে তুলে বাড়ি ফিরিয়ে দিলেও আজকের এই অস্ত্রোপচারের অপারেশন থিয়েটারের ভিতরে কোনোভাবেই সাহস নিয়ে পৌঁছতে পারেনি শুভ্র। শহরের নামকরা বিশেষজ্ঞ দল হাসি মুখে যখন অপারেশন থিয়েটার থেকে বের হয়, তখন অনেকক্ষণ ধরে চেপে রাখা নিঃশ্বাসটা কোনো মতে বের করে দৌড়ে যায় শুভ্র। আপাতত আইসিইউ এর বাইরে থেকে বিপদমুক্ত অচৈতন্য ঐশীর মুখটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল শুভ্র। অবশেষে হ্যাপি এন্ডিং। বছর 2 পর শহরের এক প্রান্তে ঐশীর উদ্যোগে তৈরি হয় শুভ্রর নতুন ফাউন্ডেশন, যেখানে মনোবল ভেঙে যাওয়া কর্কট রোগে আক্রান্ত রোগীদের শারীরিক নয়, মানসিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়া হয় নিরন্তর। যুদ্ধ জেতাটা হয়তো সবসময় প্রয়োজন পড়ে না, কিন্তু যুদ্ধে লড়াই করার যে মানসিক জোরটা, সেটাই জেতানোর জন্য মানুষকে এগিয়ে দেয় আরও কয়েকটা ধাপ। ঐশীর ক্যানভাস আর শুভ্রর লেখায় রমরমিয়ে চলতে থাকুক ওদের নতুন ফাউন্ডেশন, যে জন আছে নির্জনে। যে জন আছে নির্জনে গল্পটা আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে আপনি প্রথমবারের জন্য হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, যদি গল্পটা ভালো নাও লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইকও প্রেস করতে পারেন। এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন ঈশানী ঘোষ, শান্তনু বর্মন, উজ্জ্বল, মোহিনী ভট্টাচার্য, রিয়া দাস, মাসুমা আক্তার, ঝুমা মণ্ডল, বিদিশা জাতি, মাম্পি সর্দার, ঝুমুজ ব্লগ, বর্ষা বাগ, শিল্পা দাস সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। তবে তার আগে আরও একবার যেতে যেতে মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের নতুন ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, শুনতে ভুলবেন না কিন্তু। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, ঐশী অর্থাৎ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, তার মায়ের নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শুনে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর আপনার একেবারেই অজানা নয়। তাই চটপট কমেন্ট বক্সে টাইপ করে ফেলুন সঠিক উত্তর। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30, আর মাঝে অবশ্যই ভূত চর্চায় আগামী শনিবার রাত্রি 11টায়। আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আর এখন থেকে ভালোবাসার মরশুমের পাশাপাশি
ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।